আজকের পাঠ থেকে আমরা জানব প্রসবোত্তরকালে মায়ের জ্বরের কারণসমূহ, মানে প্রসব পরবর্তী কী কারণে মায়ের জ্বর আসতে পারে সেই কারণগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। স্তনের প্রদাহের কারণে মায়ের জ্বর আসতে পারে। দেখা যাচ্ছে যে বাচ্চা ঠিকমতো দুধ যখন চুষে খাচ্ছে না, তখন দুধগুলো পেটে স্তনের ভেতরে জমা হচ্ছে এবং এই জমা হওয়ার ফলে সেখানে যেই ল্যাক্রিমাল ডাক্টটা আছে এবং সেইখানে যেই গ্রন্থিগুলো আছে, এই গ্রন্থিগুলো দুধ দ্বারা পূর্ণ হয়ে যাওয়ার ফলে সেখানে এক ধরনের প্রদাহ সৃষ্টি হয়, যেটাকে আমরা স্তন প্রদাহ বলে থাকি বা মাস্টাইটিস বলে থাকি আমরা। তো এই মাস্টাইটিসের ফলে মায়ের গায়ে জ্বর আসতে পারে। প্রসবোত্তর সংক্রমণ কোথায় কোথায় হতে পারে? মায়ের প্রসব পরবর্তী জরায়ু এবং ডিম্ববাহী নালীতে সংক্রমণ হতে পারে। কীভাবে সংক্রমণ হতে পারে? এটা দেখা যাচ্ছে যখন আমরা বাচ্চা ডেলিভারি করাচ্ছি তখন ঠিক মতো ডাইলেট হয়নি, কিন্তু বাচ্চাকে আমরা ধরে বারবার টান দিচ্ছি, এই সকল কারণে হতে পারে। ডেলিভারির 12 ঘন্টা আগে দেখা যাচ্ছে মায়ের পানি ভেঙে গেছে। পানি ভেঙে গেলে তো প্রিম্যাচুর রাপচার অফ মেমব্রেন যখন রাপচার হয়ে যায় তখন সেখান দিয়ে জীবাণু ভেতরে প্রবেশ করে সেই জায়গা থেকেও ইনফেকশন হতে পারে এবং সেখান থেকেও মায়ের গায়ে জ্বর আসতে পারে। মূত্রনালীর প্রদাহ, মূত্রতন্ত্রের প্রদাহ যেটা আমরা বলে থাকি। মূত্রতন্ত্র কি? প্রস্রাব তৈরি থেকে শুরু করে প্রস্রাব বের হওয়া পর্যন্ত যে অঙ্গগুলো একত্রে কাজ করে তাদেরকে বলা হয় কি? মূত্রতন্ত্র। এই মূত্রতন্ত্রের যে কোনো জায়গায় যদি সংক্রমণ হয়, যে কোনো পার্টে যদি সংক্রমণ হয়, আমরা সেটাকে মূত্রতন্ত্রের সংক্রমণ বলে থাকি। এই মূত্রতন্ত্রের সংক্রমণের ফলে মায়ের গায়ে জ্বর আসতে পারে। মূত্রতন্ত্রের নিচের ভাগের সংক্রমণ, মূত্রথলির, মূত্রশয়, মূত্রনালীর সংক্রমণ, এতে মূত্রনালীর প্রদাহ হয়। এই প্রদাহের কারণে জ্বর আসতে পারে। মূত্রতন্ত্রের উপরিভাগের সংক্রমণ, ইহাকে পাইলোনেফ্রাইটিস বলা হয়, এতে কিডনি প্রদাহ হয়, সেখান থেকে মায়ের জ্বর আসতে পারে। মূত্রথলির সংক্রমণকে সিস্টাইটিস বা মূত্রনালীর সংক্রমণকে ইউরেথ্রাইটিস বলে। সিস্টাইটিস মানে কি? যেই থলিটার ভেতরে প্রস্রাব জমা হয়, ইউরিনারি ব্লাডার, এই ইউরিনারি ব্লাডারে যদি সংক্রমণ হয় সেটাকে বলা হচ্ছে সিস্টাইটিস। যদি এই সিস্টাইটিস হয়ে থাকে মায়ের, সেক্ষেত্রেও মায়ের গায়ে জ্বর আসতে পারে এবং যেই রাস্তাতে প্রস্রাবটা বের হয় এটাকে বলে ইউরেথ্রা। এই ইউরেথ্রায় যদি প্রদাহ হয় সেটাকে বলা হয় ইউরেথ্রাইটিস। ইউরেথ্রাইটিসেও যদি প্রদাহ হয়, ইনফেকশন হয়, সেই কারণেও মায়ের গায়ে জ্বর আসতে পারে। আর মূত্রথলির সংক্রমণ ছেলেদের চেয়ে মেয়েদের বেশি হয়ে থাকে। এর প্রধান কারণ হচ্ছে মেয়েদের প্রস্রাবের রাস্তা এবং পায়খানার রাস্তাটা কাছাকাছি হওয়ার জন্যই এই প্রদাহটা বেশি হয়। এই প্রদাহ বেশি হওয়ার ফলে, এই পায়খানার রাস্তা প্রস্রাবের রাস্তা কাছাকাছি হওয়ার ফলে প্রদাহটা মেয়েদের বেশি হয়ে থাকে। এখান থেকেও মায়ের গায়ে জ্বর আসতে পারে। সাধারণ সর্দি কাশি সেটা শরীরের তাপমাত্রা খুব বেশি ওঠে না, হাত পা সমস্ত শরীর ব্যথা করে, নাক দিয়ে পানি পড়ে, মাথা ব্যথা, বমিবমি ভাব হয়ে থাকে। এই সাধারণ কমন কোল্ড আমরা যেটা বলি, কমন কোল্ডের কারণে মায়ের গায়ে জ্বর আসতে পারে। ম্যালেরিয়া একটা কারণ। শরীরের তাপমাত্রা বেশি থাকে ম্যালেরিয়াতে, সাধারণত এটা একটা নির্দিষ্ট সময় পরে ওঠে, যেমন 6 থেকে 8 ঘন্টা পর পর তাপমাত্রা 105 ডিগ্রি ফারেনহাইট বা তার চেয়ে বেশি পর্যন্ত উঠতে পারে। প্রচণ্ড মাথা ব্যথা, বমি হতে পারে, ক্ষুধামন্দা হতে পারে। যক্ষ্মা বা টিবি, এই জ্বরে সাধারণত শরীরের তাপমাত্রা দুপুরের পর থেকে আসে এবং শেষ রাতে কমে যায়। শরীরের ওজন ক্রমান্বয়ে কমতে থাকে, খাবারের রুচি থাকে না, স্বাস্থ্য ভেঙে যায়, মাথা ব্যথা, বমিবমি ভাব হতে পারে। ডেঙ্গু জ্বরের উপসর্গসমূহ: উচ্চমাত্রায় জ্বর সাধারণত 3 থেকে 7 দিন হয়ে থাকে। জ্বর সাধারণত 104 থেকে 5 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। জ্বর একেবারে চলে যায় আবার পুনরায় আসতে পারে। মাথা ব্যথা, চোখের চারিদিকে ব্যথা, গাত্র চর্মের ওপর মানে গায়ের চামড়ার ওপরে লালচে ফুসকুড়ি দেখা দিতে পারে। চোখের স্ক্লেরা, যেটা আমরা চোখের যে সাদা অংশটা বলি, এই সাদা অংশ লালচে হয়ে যেতে পারে। ক্লান্তিবোধ, অবসাদ, উদ্যমহীনতা, মাংসপেশি, হাড় ও মেরুদণ্ডে ব্যথা হতে পারে। বমিবমি ভাব বা বমি হওয়া, খাবার খেতে অনীহা, এগুলো সবই ডেঙ্গু জ্বরের লক্ষণ। তাহলে পার্ট 5 থেকে আমরা প্রসবোত্তর কালে মায়ের জ্বরের কারণসমূহ জানলাম এবং কোন জ্বরে কোন ধরনের উপসর্গ দেখা দেয় সেটা সম্বন্ধে জানলাম। এখন আমরা প্রসব পরবর্তী সংক্রমণ বা পিরিয়ডাল সেপসিস সম্পর্কে জানবো। এটার কারণ, লক্ষণ এবং চিহ্ন সম্পর্কে জানবো। এটা আলোচনা করা হয়েছে পার্ট 6। আচ্ছা, প্রসব পরবর্তী সংক্রমণ। প্রজননতন্ত্রের প্রদাহ যাহা শিশুর জন্ম অথবা গর্ভপাতের
42 দিন বা 6 সপ্তাহের মধ্যে হয়ে থাকে। সাধারণত প্রসবের পর 14 দিনের মধ্যে জ্বর হলে এটাকে পিরিয়ডাল সেপসিস বলে। এই রোগ যদি তাড়াতাড়ি শনাক্ত করা যায়, তাৎক্ষণিক বিশেষজ্ঞ ডাক্তারের নিকট বা হাসপাতালে পাঠানো হলে, উপযুক্ত চিকিৎসা হলে অনেক মাকে মৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব হয়। কি কি কারণে এই সংক্রমণ হতে পারে দেখো। জীবাণুমুক্ত অবস্থায় প্রসব না করানো, যেমন পরিষ্কার নেকড়া বা তুলা ব্যবহার না করা, প্লাস্টিকের ওপর মাকে না বসানো। দেখা যাচ্ছে যে আমরা যখন প্রসব প্রসিডিউরটা সম্পন্ন করতেছি তখন ওইখানে যেই ধরনের ইনস্ট্রুমেন্ট বা যেই ধরনের কাপড় ব্যবহার করা দরকার, যে ধরনের প্যাড মাকে পরানো দরকার সেটা আমরা পরাচ্ছি না পরিয়ে সেখানে আনহাইজিন পরিবেশে মাকে ডেলিভারি করাচ্ছি। এখান থেকে মায়ের পিরিয়ডাল সেপসিস হইতে পারে। প্রসবের আগে এবং পরে বারবার পিভি করা, পিভি করে দেখে না ডাক্তাররা, বারবার হাত ঢুকে দেখে ডাইলেট হয়েছে কিনা। এই যে প্রসব পরবর্তী এবং প্রসব পূর্ব বারবার পিভি করার কারণেও কিন্তু মায়ের পিরিয়ডাল সেপসিস হইতে পারে। অশিক্ষিত ধাই বা ধাত্রী দ্বারা প্রসব বা গর্ভপাত করানো, যেমন যারা হাত না ধুয়ে প্রসব করান বা গায়ে হাত দিয়ে পেরিফেরাল গার্ড দেন, তেল দিয়ে যৌনিদার মালিশ করেন, এক্ষেত্রে পিরিয়ডাল সেপসিস হইতে পারে। অপরিষ্কার অপরিচ্ছন্ন প্যাড বা নেকড়া ব্যবহার করানো, অপরিষ্কার পানি দ্বারা যৌনাঙ্গ ধৌত করা, জরায়ুতে ফুল কোনো অংশ বা রক্তের চাকা থেকে গেলে, জরায়ুতে সম্পূর্ণ পরিষ্কারভাবে আমাদের যে গর্ভফুলটা আছে ফুলটা বের হতে হবে। এই গর্ভফুল যখন না বের হয় কিছু অংশ ভেতরে থেকে যায়, সেখান থেকেও পিরিয়ডাল সেপসিস হইতে পারে। জরায়ুতে ফুলের কোনো অংশ বা চাকা থেকে গেলে হতে পারে। প্রলম্বিত ও বাধাগ্রস্ত প্রসবের কারণে যৌনিপথে হাত দেওয়া। দেখা যাচ্ছে অবস্ট্রাকটিভ লেবার আমরা যেটা বলে থাকি, বাচ্চা যখন ডেলিভারি হবে, বাচ্চা ডেলিভারি হওয়ার সময় অবস্ট্রাকটিভ লেবার হচ্ছে, বাচ্চা ডেলিভারি হতে সময় লেগে যাচ্ছে, ডিলে লেবার আমরা যেটা বলি, তখন বারবার হাত দিয়ে বাচ্চাটাকে বের করার চেষ্টা করছি, এখান থেকেও মা সংক্রামিত হতে পারেন। প্রসবের অনেক পূর্বে পানির থলি ভেঙে গেলে, এই যে আমরা যেটা বারবার বলতেছি প্রিম্যাচিউর রাপচার অফ মেমব্রেন প্রম, এই বারবার দেখা যাচ্ছে যে প্রসবের আগে 12 ঘন্টা 18 ঘন্টা আগে কি হয়েছে, মায়ের পানির থলি ফেটে গেছে, মেমব্রেন রাপচার হয়ে গেছে, সেই কারণেও মায়ের এই সেপসিস হইতে পারে। হাত দিয়ে গর্ভফুল বাহিরে বের করে নিয়ে, অনেক সময় গর্ভফুল আটকে যায়, রিটাইন প্লেসেন্টা বলি আমরা, এর আগে পড়েছি না রিটাইন প্লেসেন্টা, তখন কি করি হাত ঢুকে গর্ভফুলটা আমরা বের করে নেওয়ার চেষ্টা করি, এখান থেকেও ইনফেকশন ছড়াইতে পারে। শল্য চিকিৎসা জীবাণুমুক্ত পরিবেশ না থাকলে, শল্য চিকিৎসা বলতে কি, অপারেশন থিয়েটারে আমরা নিয়ে গিয়ে যেমন ছোটোখাটো কাটতেছি, আমরা দেখা যাচ্ছে সাইড সিজার আমরা যেটা মানে বলে থাকি প্রচলিত ভাষায়, বেসিক্যালি যেটা ইপিসিটমি বলি আমরা, এই ইপিসিটমি করার সময় যে সিজার ব্যবহার করতেছি, যে ফর্সেপ ব্যবহার করতেছি বা যিনি করতেছেন উনি যদি প্রপার স্টেরিলাইজেশন প্রসিডিউর মেনটেন না করেন, সেখান থেকেও মায়ের এই ধরনের সেপসিস ডেভেলপ করতে পারে। সিজারিয়ান অপারেশনের ক্ষেত্রেও এই ধরনের সেপসিস ডেভেলপ করতে পারে। সিজারিয়ান প্রসিডিউর আমরা যখন নিচ্ছি তখন সম্পূর্ণ জীবাণুমুক্তকরণ প্রসিডিউরটা ব্যবহার করা প্রয়োজন, যদি আমরা ব্যবহার না করতে পারি সেখান থেকে